3টা থেকে হওয়ার কথা না? স্যার এর আগের দিন স্যার 3টায় নিছিলেন, সো আমি সবাইকে স্যার 3টা বলে রাখছিলাম স্যার। একটা কথা বলে রাখছো, আমি একটু গত জি সপ্তাহে 3টায় নিয়েছিলাম, কিন্তু তোমাদের ক্লাসের তো মনে হয় শিডিউল টাইম ছিল 3:30। জি স্যার, আমি 3:30টায় দেওয়ার চিন্তা করলাম, পরে ভাবলাম যে 3টায় যেহেতু ক্লাস নিছেন, আবার যদি আসে দেখেন আমরা কেউ নাই, তাহলে বিষয়টা কি এরকম, এই জন্য 3টায় বলে না দিচ্ছি না, স্যার। ঠিক আছে। আচ্ছা, তো মাত্র তো 30 জন হলো না? জি স্যার, একটু ওয়েট করি আমরা, সমস্যা নাই স্যার। আচ্ছা, তাহলে 9-10 বেজে গেছে, আমি তাহলে 15 থেকে শুরু করি, হ্যাঁ? জি স্যার।
স্যার 3:20 বাজে স্যার, আমার মনে হচ্ছে শুরু করে দেওয়া হ্যাঁ, আমার উচিত। মনে হয় আমরা ক্লাসটা শুরু করি। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, গতদিন আমরা হচ্ছে কি পড়ছিলাম বলতো? মেহনাজ, গতদিন কি পড়েছিলাম? স্যার গতদিন আমরা 2টা ম্যাথ করেছিলাম। কাজ করেছি। কিসের সেটা? ট্রাপিজয়েডাল শেপের স্যার হচ্ছে সারফেস ড্রেন, আর একটা হচ্ছে স্যার পাইপ লাইনের খুব সম্ভবত। জি স্যার। একটা ট্রাপিজয়েডাল আর হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, দুইটা মিক্স করে একটা স্যার structure। রেক্টেঙ্গুলার আর ট্রাপিজয়েডাল শেপের, আর ভিতরে স্যার ওই যে পাইপ লাইন সার্কেল ছিল, এরকম একটা ম্যাথ করছিলাম। আচ্ছা, ফ্যানটা বন্ধ করে আমাকে চা দিও। না, আচ্ছা, আমরা এইটা আমরা কি এই প্রবলেমটা করেছিলাম না? জি স্যার। জি স্যার। এটা করেছি আর এটা করেছি নাকি? জি স্যার। আচ্ছা,
আচ্ছা, আমরা তো রোড করিনি, তাই না? না স্যার। না স্যার। আচ্ছা আচ্ছা, শোনো, তোমাদের একটা ইনফরমেশন হচ্ছে, তোমাদের বিল্ডিং এর চ্যাপ্টারটা প্রফেসর নুরুল হক স্যার, আমাদের ডিন স্যার পড়াবেন। হ্যাঁ, জি স্যার। তো ডিন স্যার আমাকে আজকেও বলেছেন তোমরা একটু ডিন স্যারের সাথে একটু যোগাযোগ করবা, কেউ বিশেষ করে সিআর যে আছে, ফাহিম ফাহিম আছে না? জি স্যার। হ্যাঁ ফাহিম, তুমি একটু ডিন স্যারের সাথে একটু যোগাযোগ করবা। হ্যাঁ, ডিন স্যার একটা চ্যাপ্টার পড়াবেন। জি স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, আমরা তাহলে এই রোড ওয়ার্ক একটু শুরু করি। আমরা যদি কোনো ফার্ম হাউস করতে চাই, তাহলে ফার্ম হাউসের একটা বেসিক কম্পোনেন্ট হচ্ছে কমিউনিকেশন সিস্টেম আর কি। হ্যাঁ, তো কমিউনিকেশন সিস্টেমের একটা মেজর কম্পোনেন্ট হচ্ছে রাস্তা, রোড বা রাস্তা যাই বলি আমরা আর কি। তো একটা রাস্তা তৈরি করতে চাইলে রাস্তা ডিজাইন পাওয়ার পরে এর এস্টিমেশনটা কিভাবে করা যাবে সেটি আমরা মূলত এই চ্যাপ্টারে শিখব। তো আমরা দুই ধরনের রাস্তা শিখব, একটা হচ্ছে বিটুমিনাস কংক্রিটের আর একটা হচ্ছে সিমেন্ট কংক্রিট। خالي مثلا one with the دال جرندر بنا خالي ماس তো সিমেন্ট কংক্রিট আর হচ্ছে বিটুমিনাস কংক্রিট, এই দুই ধরনের রাস্তা আমরা এস্টিমেট করা শিখবো আর কি। প্রথমে যদি আমরা দেখি প্রবলেমটা যদি পড়ি, এস্টিমেট দ্য কোয়ান্টিটিস অফ অল নেসেসারি আইটেমস অফ ওয়ার্কস রিকোয়ার্ড ফর 600 ফিট লং বিটুমিনাস। আচ্ছা, তোমরা স্লাইডে আমার পাওয়ার পয়েন্ট তোমাদের মনিটরে পাওয়ার পয়েন্ট স্লাইড দেখতে পাচ্ছ তো? এটা মাসি পুডি হইছে জি স্যার। আচ্ছা, কত বড় মাছ আটটা দিয়েছে আটটা পুডি হইছে, একটা মাথা একটা লেঙ্গু আর বাহিয়া নি পেট দুয়ালু দিবি পেট তো অন্য অন্য তুইছি দাদির বাইরে পড়ে আচ্ছা, যাদের মাইক্রোফোন অন করা আছে মাইক্রোফোনগুলো বন্ধ করে নাও। হ্যাঁ, হ্যাঁ দিত নাদির বাইরে বলেছে ভাবির কই ইয়া আল্লাহ। আফসানা আছো? আফসানা, আফসানা নাই, লাইনে নাই আফসানা? দেখাচ্ছে তো আফসানাকে? আফসানা 86। ফাইভ, আফসানা কি তোমাদের ক্লাসের না? জি স্যার, আমাদের স্যার। তোকে তো দেখাচ্ছ, কথা বলছে না কেন? স্যার কোনো প্রবলেম হইতে পারে স্যার। আচ্ছা, ওকে, আমরা একটু আগাই। Estimate the quantities of all necessary items of works required for 600 feet long bituminous road. আমরা একটা bituminous রাস্তা তৈরি করতে চাই যার লেন্থ হবে 600 feet. The section is given in figure. ফিগারের সেকশনটা দেখানো আছে। যে সেকশনটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, এই সেকশনের রাস্তাটা আমরা হচ্ছে এস্টিমেট করতে চাই। Also calculate the total and unit cost from the following specification. এখান থেকে যে স্পেসিফিকেশন দেয়া আছে সেখান থেকে টোটাল এবং ইউনিট কস্টটাও বের করতে হবে। হ্যাঁ, তো রেটটা দেয়া আছে, আর্টওয়ার্কের রেট দেয়া আছে প্রতি 1000 ঘন ফিট মাটি কাটার জন্য, মাটির কাজের জন্য টাকা লাগবে হচ্ছে 5000। ব্রিকের ক্ষেত্রে হচ্ছে প্রতি 1000 হচ্ছে 7000, মানে প্রতিটা ইট 7 টাকা। বিটুমিনাস কার্পেটিং হচ্ছে 250 টাকা পার স্কয়ার ফিট। আর সিল কোট উপরের যে কংক্রিটের ঢালাইটা কাস্টিং করার পরে এর উপরের লেয়ারটা করার জন্য একটা কোটিং দেওয়া হয়, সেটাকে সিল কোট বলা হয়। এটা ভিটামিনের একটা কোটিং দেওয়া হয়, এটাকে সিল কোট বলে। তো সিল কোটটা দেওয়া হয় যাতে ভিতরে পানি প্রবেশ করতে না পারে, এবং কারণ পানি হচ্ছে কংক্রিটের জন্য খুবই হার্মফুল আর কি।
বিশেষ করে ওয়াটার লগিং সিমেন্ট কংক্রিটের জন্য কোনো সমস্যা না হলেও বিটুমিনাস কংক্রিটের জন্য একটা সমস্যা। তো এই জন্য আমরা চাই না যে আমাদের বিটুমিনাস কংক্রিটের উপরে বা ভিতরে কোনোভাবেই পানি জমুক বা ওয়াটার লগিং হোক। ওয়াটার লগিং হলে ডিউরেবিলিটি ট্রিমান্ডাসলি কমে যায়। এনিওয়ে, তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যে এস্টিমেশন করব এবং এস্টিমেশনের ম্যাটেরিয়ালটা যে কোন ইউনিটে বের করব, যেই ইউনিটে প্রাইসটা দেয়া থাকবে বা এর রেটটা দেয়া থাকবে সেই ইউনিটে কিন্তু আমরা ফাইনালি সেই পর্যন্ত আমাদেরকে যেতে হবে। যদি ইট বালি সিমেন্টের ফর্মে দেয়া থাকে রেটটা, তাহলে ইট বালু সিমেন্ট বের করতে হবে। এখানে দেখো বিটুমিনাস কার্পেটিংটা, এখানে কিন্তু স্টোন বা বিটুমিন এর আলাদা করে প্রাইস দেয়নি, এখানে বিটুমিনাস কার্পেটিং স্কয়ার ফিট হিসেবে প্রাইস দেয়া আছে। সুতরাং আমরা বিটুমিনাস কার্পেটিং এর ক্ষেত্রে আমরা স্কয়ার ফিট হিসেবেই কিন্তু আমরা হিসেবটা করব। কেমন? তো আমরা সেকশনটা যদি একটু দেখি, সেকশনটাতে কি আছে, সেকশনটাতে 4 ইঞ্চ ক্যাম্বার আছে। সেকশনটাতে ক্যাম্বার মানে হচ্ছে যে কম্প্যাক্টেড সয়েল আছে, এটা সামান্য একটু উঁচু রাখতে হয়। এখানে সেকশনে বেশ বড় করে দেখানো আছে, আসলে এইরকম এত উঁচু থাকে, একটু উঁচু থাকে কেন উঁচু রাখতে হয়, যাতে করে পানিটা যখন বৃষ্টি হবে তখন যাতে পানিটা খুব দ্রুত ড্রেন আউট হয়ে যায়, রাস্তার উপর যাতে কোনোভাবেই যাতে পানি জমে না থাকে। হ্যাঁ, পানিটা দুই দিকে চলে যাবে। এবং সবসময় মনে রাখতে হবে, রাস্তা যদি থাকে রাস্তার পাশে কিন্তু আমাদের ড্রেনও রাখতে হবে। ড্রেন রাস্তা উইদাউট ড্রেন কখনোই করা যাবে না। রাস্তা এবং ড্রেন একই সাথে, এটা একটা প্যাকেজ আর কি। হ্যাঁ, যদিও আমরা সেটি সবসময় ফলো করতে পারি না বা ফলো করি না, তবে এটি আমাদেরকে ইঞ্জিনিয়ার হিসেবে জানতে হবে এবং এটি মনে রাখতে হবে, এটি ফলো করতে হবে। এনিওয়ে, তো এই ক্যাম্বারটা রাখা হয় কেন তা সেটা আমরা জানলাম। এরপরে ক্যাম্বারের উপরে কি দেয়া থাকে, একটা ফ্ল্যাট সলিং দেয়া থাকে, তারপরে একটা হ্যারিংবোন সলিং। এটা আসলে তুমি হচ্ছে কতটুকু, যদি এটা তুমি এটার হচ্ছে এস্টিমেশনের উপরে বা এস্টিমেটেড কস্টের উপরে বা তোমার অ্যালোকেশন, বাজেট অ্যালোকেশনের উপরেও ডিপেন্ড করে যে আমি আসলে ব্রিকের লেয়ার কয়টা দিব। হ্যাঁ, তো এইখানে এই সেকশনে দেখানো আছে যে একটা হচ্ছে ফ্ল্যাট সলিং, তার উপরে একটা হ্যারিংবোন সলিং দেয়া আছে। হ্যারিংবোন সলিং এর উপরে কংক্রিটের একটা কার্পেটিং করা আছে। আর তার উপরে একটা কোটিং দেয়া আছে। কি দিয়ে কোটিং দেয়া? বিটুমিন দিয়ে কোটিং দেয়া আছে। এই হচ্ছে মোটামুটি সেকশন। বিটুমিন বলতেছে এখানে ওই যে পিচের যে রাস্তা পিচ, করা হয় হ্যাঁ, এটাকে পিচের ইঞ্জিনিয়ারিং ভাষায় আমরা হচ্ছে, এটার হচ্ছে অফিসিয়াল নাম হচ্ছে বিটুমিন। হ্যাঁ, আমরা প্রচলিত ভাষায় বলি পিচ আর কি। তো ওইটাও আসলে কংক্রিট আসলে আমরা তোমাদেরকে বলেছিলাম কিনা, আমি কোন কোন একটা অনেকগুলো ক্লাসে জি স্যার, বলছিলেন স্যার। কংক্রিট অনেক ধরনের আছে না? জি স্যার। এটা ডিপেন্ড করে হচ্ছে বাইন্ডার ম্যাটেরিয়াল কি ব্যবহার করা হয়েছে তার উপরে নামটা নির্ভর করে। তো এটা যেহেতু বিটুমিন ব্যবহার করা হয়, এই জন্য এটা হচ্ছে বিটুমিনাস কংক্রিট। জি আচ্ছা, স্যার। তো সেকশন বুঝতে কারো সমস্যা না থাকে, যদি থাকে তাহলে সে বলো, যদি সমস্যা না থাকে তাহলে বলার দরকার নেই। এই সেকশনটা বুঝতে কারো অসুবিধা আছে কিনা? স্যার ওই সিল কোডটা কি দিয়ে তৈরি করা হয়? সিলকোটটা বিটুমিনের একটা কোটিং। যেমন কংক্রিট কাস্টিং করার পরে দেখবা যে ফ্লোরে, যাদের ফ্লোর টাইলস করা নাই বা মোজাইক করা নাই, তাদের ফ্লোরের উপরে শুধু সিমেন্ট পেস্ট তৈরি করে পানি পানি অ্যাড করে সিমেন্টের একটা পেস্ট তৈরি করা হয়। তৈরি করে কিন্তু এটার উপরে সুন্দর করে একটা কোটিং দেয়া হয় পেইন্টের মতো করে। দেখছো কখনো? জি স্যার। এটা কেন করা হয় জানো? অনেক সময় দেখবা দেয়ালের পাশে হাফ ইঞ্চ, আধা 6 ইঞ্চ বা 1 ফিট বা 10 ইঞ্চ এরকম হাইটেও করে দেওয়া হয় কতটুকু। আবার যাদের বাসার টয়লেটে যাদের হচ্ছে মোজাইক বা টাইলস করা নাই, তাদেরও দেখবা যে টয়লেটে মোটামুটি 5 ফিট বা 7 ফিট পর্যন্ত এরকম একটা সিমেন্টের একটা কোটিং দেয়া আছে চারদিকে। এটা কেন দেওয়া হয় জানো নাকি? স্যার যাতে পানি ঢুকতে না পারে ভিতরে, ক্ষতি এটা করতে পারে। কয়েকটা উদ্দেশ্যে দেওয়া হয়। একটা হচ্ছে অ্যাস্থেটিক ভিউ বাড়ানো, মানে দেখতে যাতে সুন্দর হয়। আর একটা হচ্ছে ফ্লোরে দেওয়া হয় যাতে ফ্লোরটা স্মুথ হয়। ফ্লোরটা যদি রাফ থাকে তাহলে তুমি যদি এর উপরে পড়ে যাও তাহলে কি হবে, তুমি অ্যাক্সিডেন্ট হবে আর কি, তোমার হচ্ছে যে তোমার স্কিনটা ফ্র্যাকচার হবে আর কি। তা আর হচ্ছে কি হবে, আর একটা বড় যে উদ্দেশ্য আমাদের, আমরা টেকনিক্যালি যে কারণে আমরা এটা দিতে চাই, যে আমাদের হচ্ছে যাতে ওয়াটার অ্যাবজর্ব করতে না পারে।
স্ট্রাকচার যাতে ওয়াটার অ্যাবজর্ব করতে না পারে ফ্লোর থেকে, অথবা ফ্লোরের উপরে যাতে ময়েশ্চার না চলে আসে। আবার টয়লেটের ভিতরে দেওয়া হয় যাতে টয়লেট বা বাথরুমে, যে আমি যখন বাথরুমে যে গোসল করবো বা প্রচুর পানি ব্যবহার করা হয়, এই পানিটা যাতে ওয়াল যাতে অ্যাবজর্ব করতে না পারে। কারণ অ্যাবজর্ব করলে কি হবে, সে ড্যাম হবে, ড্যাম হয়ে লঞ্জিভিটি কমে যাবে, দ্রুত নষ্ট হয়ে যাবে। জন্য এই কোটিংটা দেওয়া হয়। একইভাবে এই রাস্তার উপরেও একটা কোটিং দেওয়া হয়, যেহেতু এটা বিটুমিনাস কংক্রিট, সুতরাং এর উপরে বিটুমিন দিয়ে এই কোটিংটা দেওয়া হয়। বুঝতে পারছো? তবে বিটুমিনের সাথে কিন্তু পানি মেশানো হয় না, বিটুমিনটা লিকুইড ফর্মে নিয়ে তারপর এটাকে উপরে দিয়ে একটা কোটিং হিসেবে দেওয়া হয়, সিল করে দেওয়া হয়, এজন্য এটার নাম হচ্ছে সিল কোট। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলিনি, সেটা হচ্ছে দুই পাশে ইট, দেখো দুই পাশে ইট দেয়া আছে, ভার্টিক্যাল করে ইট রাখা আছে। ইটের এখানে প্রস্থ হচ্ছে 3 ইঞ্চি, আমার কার্সর যদি দেখতে পাও, যারা দেখতে পাচ্ছ, এইটুকুর থিকনেস হচ্ছে 3 ইঞ্চি, এমন ভাবে ইটটা রাখতে হবে। একটার পর একটা ইট সাজিয়ে যেতে হবে দুই পাশে, এটা বাউন্ডারি লাইনের মতো আর কি, বাউন্ডারি লাইন আর কি। হ্যাঁ, এই ইটটা সাজিয়ে দিতে হবে, এর মধ্যে হচ্ছে রাস্তাটা থাকবে আর কি, এটা হলো রাস্তার এন্ড দুই পাশে। তো রাস্তাটা যাতে সহজে ভেঙে না পড়ে যায়, বা রাস্তার নিচ থেকে এই যে আমার কংক্রিটের বা ব্রিকের নিচ থেকে যাতে মাটি না সরে যায়, এইসব কারণে হচ্ছে আমরা এই দুই পাশে দুটো এজিং করে দিতে হয়। এই দুই শেষ প্রান্তে, দুই প্রান্তে যেহেতু এজিংটা করা হয়, এই জন্য এটাকে বলা হয় এন্ড এজিং। এটা ব্রিক দিয়ে করলে, যদি এটা ব্রিক দিয়ে, বাংলাদেশে সাধারণত ব্রিক দিয়ে করা হয়, এই জন্য এটাকে বলা হয় ব্রিক এন্ড এজিং আর কি। সেকশন নিয়ে আর কোনো প্রবলেম আছে? স্যার চেম্বারটা কি কারণে করা হয় এটা শুনতে পারি নাই স্যার। চেম্বার, এটা যদি ক্যাম্বার। হ্যাঁ, ক্যাম্বারটা করা ক্যাম্বার হয় স্যার। হচ্ছে, ক্যাম্বারটা হচ্ছে সেন্টারটা একটু উঁচু থাকবে দুই পাশের তুলনায়। সেন্টারটা একটু উঁচু থাকা মানে রাস্তাটা একটু উঁচু থাকবে। রাস্তাটা একটু উঁচু থাকার উদ্দেশ্য হচ্ছে যাতে এই রাস্তার উপরে বৃষ্টি যখন হবে, বৃষ্টির পানিটা দুই দিকে গড়িয়ে চলে যায় দ্রুত। বুঝতে পারছো? এবং রাস্তা কিন্তু কখনোই গ্রাউন্ড লেভেলে চাইতে নিচে থাকতে পারবে না, রাস্তা সবসময় গ্রাউন্ড লেভেলের উপরে থাকবে। যেমন এই আমার কারসর যেখানে আছে, দুই পাশে দেখো এই যে হরাইজন্টাল দাগ আছে, এই পাশে একটা, এই পাশে একটা, এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল। তাহলে রাস্তাটা দেখো গ্রাউন্ড লেভেলের উপরে, কিন্তু রাস্তার যে টপ সারফেস সেটা কিন্তু গ্রাউন্ড লেভেলের উপরে। এর কারণ হচ্ছে যাতে কোনোভাবেই যাতে বৃষ্টি পানি জমতে না পারে। আর আমাদের যেটি করতে হবে, এই যে এন্ড এজিং এর পরপরই এই পাশেই হচ্ছে আমাদের এখানে ড্রেন রাখতে হবে। হ্যাঁ, রাস্তার সাথে ড্রেন রাখতে হবে, নাহলে রাস্তা কিন্তু ডিউরেবল হবে না। আমাদের দেশে রাস্তা ডিউরেবল না হওয়ার পিছনে যেসব কারণ আছে, শীর্ষ 3 কারণের এক কারণ হচ্ছে রাস্তার পাশে ড্রেন না থাকা। বুঝতে পারছো? স্যার যখন এই যে রাস্তাগুলা বাঁক খায়, তখন স্যার ব্যাংকিং করা হয় না? তখন তো স্যার ব্যাংকিং করলে রাস্তার ধারটা উঁচু হয়ে যায় মাঝখানের চেয়ে। না না, সেটা আবার ভিন্ন। সেটা হচ্ছে আবার তোমার হচ্ছে যেটা কার্ভ, যেটা বলি আমরা আর কি, কার্ভ যখন আমরা করি, কার্ভের সেটার উদ্দেশ্যটা আবার ভিন্ন। কার্ভের হচ্ছে এক সাইডে শুধু কার্ভ অংশটুকু, বুঝতে পারছো, কার্ভ অংশটুকু আইডেন্টিফাই করা থাকে যে এই থেকে এই পর্যন্ত হচ্ছে কার্ভ। এই কার্ভ অংশটুকুর আউটসাইডটা উঁচু থাকে, এটা হচ্ছে কি ফোর্সকে নিউট্রালাইজ করার জন্য। জি স্যার। না হলে গাড়িটা কি হতো, গাড়িটা সিটকে বাইরের দিকে পড়ে যেত, কেন্দ্রের দিকে না, কেন্দ্রের বিপরীত দিকে পড়ে যাইতো যদি গাড়িটা যখন টার্ন নিতে যাইতো তখন। এই জন্যে কি কি করা হয়, ভেহিকেলটাকে একটু সেন্টারের দিকে একটু কাত করে দিতে হয়। কাত করার জন্য ভেহিকেল তো আর কাত হতে পারবে না নিজে নিজে, রাস্তাটা একটু কাত করে দেওয়া হয়। আমরা নেক্সট স্লাইডে যাই না? আচ্ছা, আমরা এস্টিমেট যদি সহজ, প্রথমেই হচ্ছে আর্থ ওয়ার্ক এক্সকাভেশন করতে হবে। আর্থ ওয়ার্ক যখন আমি করব, তখন আমাকে কিন্তু মাটিটা এই এন্ড এজিং এর যে অংশটুকু, এই অংশটুকু সহ কিন্তু মাটি কাটতে হবে। তো এই টোটাল উইথটা হচ্ছে এন্ড এজিং সহ, মাঝখানের প্রস্থটা হচ্ছে 25 ফিট। দেখো আমাদের ফিগারের মধ্যে দেখানো আছে। এই যে উপরে দেখো, উপরে আছে, এটা 25 ফিট টোটালটা। আর লেন্থ হচ্ছে 600 ফিট, সবটাই 600 ফিট, শুধু এন্ড এজিং ছাড়া। এন্ড এজিং এ কেন হচ্ছে 2 দিয়ে গুণ করা হয়েছে, এন্ড এজিং দুই পাশে সেম এন্ড এজিং আছে, সুতরাং এন্ড এজিং এর লেন্থটা 2 দিয়ে গুণ করা হয়েছে, আর বাকি সবগুলো একই সিঙ্গেল কম্পোনেন্ট আর কি। তো আর্থ ওয়ার্ক হচ্ছে টোটাল লেন্থ হচ্ছে 600 ফিট, প্রস্থ কত, প্রস্থ 25 ফিট, প্রস্থ এই যে 25 ফিট দেয়া আছে। আর থিকনেস কত, থিকনেসটা আমরা পাশে যদি তাকাই, পাশে দেখি আমরা কত হয়, দেখো তো কত হয়।
কত হয়েছে বলো থিকনেস? কে বলতে পারবে না? আলপনা, আইডি নাম্বার 1। জি স্যার। রাস্তার থিকনেস কত হবে বলো? আর্টওয়ার্কের থিকনেস কত হবে? এখানে টোটাল এই যে এন্ড এজিং বরাবর এই বরাবর টোটাল থিকনেস কত আছে বলো? স্যার বুঝতে পারছি না কত আছে। এই যে এখানে দেখো ফ্ল্যাট সলিং, তার উপরে হ্যারিংবোন সলিং, তার উপরে হচ্ছে 5 ইঞ্চ থিকনেসের হচ্ছে ঢালাই আছে। তাহলে মোট এগুলো যোগ করলে কত হবে বলো? 4 ইঞ্চ, 5 ইঞ্চ আর হাফ ইঞ্চ। 4 ইঞ্চ না তো, 9.5। এই ফ্ল্যাট সলিং এই কর্নারে এই যে মাঝখানের যে ক্যাম্বারটা কিন্তু দেখো এই এই কর্নারে এসে কিন্তু 0 হয়ে গেছে। এই এই এখানে কিন্তু ক্যাম্বারের থিকনেস কিন্তু 0। মাটি ছিল আমাদের এই বরাবর মাটি ছিল। সুতরাং আমরা এই রেক্ট্যাঙ্গল শেপে কিন্তু মাটিটা কাটছি। এই মাটি কাটার এই সেকশনটা হচ্ছে রেক্ট্যাঙ্গল। রাস্তা আমরা পর উঁচু করে তৈরি করছি, কিন্তু মাটি কিন্তু অতখানি আমাদের কাটতে হয়নি। এখন বলো কত হবে? আলপনা বের করতে পারছো? না স্যার। বুঝতে পারতেছো না? হুম। তো জিজ্ঞাসা তো করতেছো না কেউ যে আমি যে এটা বুঝতে পারছি না? স্যার 11.5 হবে নাকি স্যার? 10 ইঞ্চি। হ্যাঁ স্যার স্যার 3 ইঞ্চ হওয়ার কথা না স্যার। 11.5 ইঞ্চি হবে নাকি? 11.5 ইঞ্চি কিভাবে বলো? স্যার ওই ক্যাম্বারটা কি বাদ যাবে স্যার নাকি হ্যাঁ ক্যাম্বার ক্যাম্বার আমি সেটা বলছি। দেখো ক্যাম্বার সেন্টারে শুধু উঁচু হবে, এই কর্নারে এসে দেখো তুমি এখানে কিন্তু ক্যাম্বার 0। সুতরাং আর্টওয়ার্কের সময় ক্যাম্বারের হাইটটা কাউন্ট করার দরকার হবে না আমাদের। কেন দরকার হবে না? মাটি কিন্তু এতখানি ছিল না, এরকম উঁচু ছিল না, মাটি ছিল এরকম হরাইজন্টাল লেভেল। আমরা রাস্তাটা উঁচু করে তৈরি করছি। আর প্রথমে মাটিটা কেটে পুরো মাটিটা তুলে ফেলতে হবে, তারপরে হচ্ছে এই অংশটুকু আবার হচ্ছে আমরা কি করবো, এটা আমরা কম্প্যাকশন করে দিব আবার মাটিটাকে। এই ক্যাম্বারের হিসাবটা আলাদা আমরা করেছি পরে। এই যে 2 নম্বর আইটেমে ক্যাম্বারের হিসাব আলাদা করব। প্রথমে এই সেকশন বরাবর আমি দেখাচ্ছি। আবার দেখো আমার কার্সরের দিকে দেখো, এই বরাবর এসে এতটুকু মাটি আমাকে কাটতে হবে, এতটুকু এইভাবে সোজা এসে টপটা কিন্তু সোজা হবে, হরাইজন্টাল সারফেস বরাবর টপ আর কি। স্যার তাহলে একটা ইটের যে লেন্থ ওইটাই হওয়ার কথা না? হ্যাঁ একটা ইটের লেন্থে সমান হওয়ার কথা না, কিন্তু সমান হবে না কেন? একটা ইটের চাইতে তো আমার রাস্তা উঁচু। মানে মাটিটা তো কাটা লাগছে একটা ইটের সমানে, ওই চিত্রে যা দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ না, চিত্রে একটু গ্যাপ একটু আছে, তুমি ঠিকই বলেছো। কিন্তু এইটা হচ্ছে তোমার এই যে এটার চাইতে একটু উপরে হবে, ইটের চাইতে একটু উপরে হবে। তুমি হচ্ছে এই যে এই 3টা লেয়ার, আমি 3টা সহজ, এই যে একটা লেয়ার ফ্ল্যাট সলিং এর, তারপর একটা হ্যারিংবোন সলিং, তারপরে একটা হচ্ছে কংক্রিটের ঢালাই, 3টা লেয়ার তুমি যোগ করে দাও। প্রথমটা 3, তারপর একটা 5, আর হ্যাঁ। তারপরে বিটুমিনাস 5, এই তো 13। ওই তো হয়ে গেল 13। বুঝতে পারছো? আর সিল কোডটা যেহেতু উপরে আমরা সিল করার জন্য দেই, সুতরাং ওইটুকু আমরা আর্টওয়ার্কের ক্ষেত্রে হিসাব করি না আর কি। ব্রিক ওয়ার্কিং কন্ডিশনে ব্রিকের থিকনেস কত? এদিকে 3 ইঞ্চি হবে, হ্যারিংবোন কন্ডিশনে হবে 5 ইঞ্চি, আর এখানে ঢালাই আছে 5 ইঞ্চি। তাহলে 5 5 10 আর নিচে 3 13 ইঞ্চি। এটুকু কে বুঝতে পারো নাই বলো? স্যার আরেকবার একটু বলেন স্যার। ঢালাই আছে 5 ইঞ্চি, আর হ্যারিংবোন আর ফ্ল্যাট সলিং, হ্যারিংবোন সলিং হচ্ছে তোমার ওয়ার্কিং কন্ডিশনে কত থাকে, এই থিকনেসটা কত হয়? আর ফ্ল্যাট সলিং ওয়ার্কিং কন্ডিশনে, ব্রিকের ওয়ার্কিং কন্ডিশনে কত হয় বলো তো? স্যার 3 আর 5। 3 আর 3 ইঞ্চ, 5 4 3 8 ইঞ্চ, আর এখানে ঢালাই আছে 5 ইঞ্চ বলে দিছে। জি স্যার বুঝতে পারছি স্যার।
বুঝতে পারছো? জি স্যার। আর সিল কোডটা হচ্ছে আমরা উপরে একবারে সিল করে দেই রাস্তা তৈরি হওয়ার পরে। এটা রাস্তা তৈরি হওয়ার পরে উপরে আমরা সিলটা করে দেই। সিলটা করে দিলে রাস্তা স্মুথ হয়, রাস্তা সিল হয়, সিল হয়ে যায় আর কি, যাতে এর মধ্যে দিয়ে পানি আর না ঢুকে যেতে পারে আর কি। পানি, ময়লা, আবর্জনা এগুলো বিটুমিনের রাস্তাকে নষ্ট করে দেয়। হ্যাঁ, এই জন্য আমরা উপরটাকে বিটুমিনের রাস্তাটাকে আমরা আলাদা করে আমরা সিল করি, এই জন্য এটা সিল কোড করি, স্যার এটা একটু আলাদা আরেকবার করে। বললে ভালো হতো স্যার। হ্যাঁ বলো। স্যার স্যার 3-5-5 আরেকবার একটু বুঝাই দিলে ভালো হতো, নেট প্রবলেম ছিল তো। 3-5-5 হচ্ছে ফ্ল্যাট সলিং হচ্ছে 3 ইঞ্চি আর হ্যারিংবোন সলিং হচ্ছে 5 ইঞ্চি। ব্রিক হচ্ছে ওয়ার্কিং কন্ডিশনে তার ডাইমেনশন কত? 3 ইঞ্চ, 5 ইঞ্চ, 10 ইঞ্চ নাকি? জি স্যার। তো হ্যারিংবোন শেপে যদি আমরা, হ্যারিংবোন কি জিনিস গতদিন আমরা তোমরা দেখেছো? স্যার এটা মনে হয় বলা হয় নাই স্যার। বলা হয় নাই? হ্যারিংবোনটা বলি নাই? না না স্যার। স্যার। এটা বলা হয় আচ্ছা, হ্যারিংবোন হচ্ছে ইটটাকে যদি ইটের যেই দিকে 5.5 ইঞ্চ থিকনেস সেই বরাবর যদি ডেপ করে রাখি আমি আর কি, হ্যাঁ, যদি একদম ফ্ল্যাট করে যদি রাখি তাহলে তখন থিকনেস হয় কয় ইঞ্চি বলো তো? স্যার 3 ইঞ্চি। 3 ইঞ্চি। আর ফ্ল্যাট যদি না করি, ফ্ল্যাট না করে যদি ইটটাকে একটু যদি ঘুরিয়ে রাখি একটা ফ্লোরের উপরে, যাতে করে যেই দিকে ইটের থিকনেস হচ্ছে 4 ইঞ্চি সেই দিকটা ভার্টিক্যাল কন্ডিশনে থাকে, তাহলে ওই অবস্থাটাকে, ওই অ্যারেঞ্জমেন্টটাকে বলা হয় হ্যারিংবোন। জি স্যার। অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে হ্যারিং বোন বন্ড। বোন, হাড়ের যে বোন, BONE, বোন, হ্যারিং বোন বন্ড, মানে মাছের কাটার মতো। হ্যাঁ, মাছের কাটার যে শেপ সেটাকে হ্যারিং বোন শেপ বলা হয়। মাছের কাটাটা দেখছো কখনো? আস্ত কাটা দেখছো কখনো? মাছের কাটা, মাছ ছাড়া শুধু কাটা দেখছো কেউ? জি স্যার। মাছের কাটা দেখবা যে মাছের পিঠের দিকে আর মাছের হচ্ছে পেটের দিকে যে কাটাগুলো থাকে, মানে মাছের উপরের এবং নিচের দিকে, এই কাটাগুলো কিন্তু ভার্টিক্যালি সোজা থাকে না, থাকে না স্যার, বাঁকানো থাকে স্যার। বাঁকানো থাকে। হ্যাঁ, স্যার। কাটাগুলো বাঁকানো থাকে, পিছন দিকে বাঁকানো থাকে নাকি? জি স্যার। কাটাগুলো বাঁকানো থাকে। ওই শেপে যদি ইটকে সাজিয়ে রাখা হয়, যে মাঝখানে ওই মাঝের যে মেরুদণ্ডটা, মাছের যে ব্যাকবোনটা, এই ব্যাকবোনটাকে যদি তুমি একটা লাইন ধরো আর লাইন ধরে দুই পাশে যদি ইটটাকে এরকম বাঁকা করে সাজিয়ে রাখো, এমন ভাবে সাজিয়ে রাখো যাতে করে থিকনেস হবে 5 ইঞ্চ, ইটটা যেদিকে 4.5 ইঞ্চ আছে সেই দিকটা যদি ভার্টিক্যাল অবস্থায় রাখো, তাহলে সেই শেপটাকে আমরা বলি হ্যারিং বোন বন্ড শেপ আর কি। সংক্ষেপে বলা হয় হ্যারিং বন্ড। হ্যারিং বন্ড, বন্ড মানে বন্ধন, মানে ওইভাবে যদি আমরা একটার সাথে আরেকটা লাগিয়ে যদি তৈরি করি রাস্তা। এইভাবে গ্রামের রাস্তা কেউ দেখেছো? জি স্যার। হ্যারিংবোন ফ্ল্যাট সোলিং না করে হ্যারিংবোন কেন করা হয় বলতে পারবা কেউ? আচ্ছা বলো তো, ফ্ল্যাট সোলিং এ ইট বেশি লাগবে না হ্যারিং বন্ডে বেশি ইট লাগবে? স্যার হেয়ারিং বোর্ডে তো বেশি ইট লাগার কথা। কেন? ফ্ল্যাট সলিং এ লাগবে বেশি। স্যার ফ্ল্যাট সোলিং এ তো বলছে? লাগবে। ফ্ল্যাট সোলিং এর কথা কি বলেছো, নাম বলো। স্যার তমা। তমা, আচ্ছা। আর হ্যারিং বন্ডের কথা কি বলেছো? স্যার আমি ফাহিম। ফাহিম বলেছো, আচ্ছা। এখন তমা আগে ফ্ল্যাট হ্যারিং বন্ডের চাইতে হ্যারিং বন্ডের একটা ইটের আমরা রাখবো হচ্ছে 5 ইঞ্চ থিকনেস করে, আর একটাতে আর ফ্ল্যাট সোলিং এ রাখবো হচ্ছে 3 ইঞ্চ করে। তারপরেও ফ্ল্যাট সোলিং এর এইভাবে যদি রাখি তাহলে ফ্ল্যাট সোলিং করতে ইট সংখ্যা বেশি লাগবে প্রতি 100 স্কয়ার ফিটে। এর কারণটা কি বলো? স্যার ইয়া ইট 3 ইঞ্চ করে তো থাকবে, ভার্টিক্যালি তো 3 ইঞ্চ করে থাকবে, তো ওই হ্যাঁ। হিসাবে স্যার কম বেশি লাগবে যদি। এজন্য বেশি লাগবে। জি স্যার। আর ফাহিম বলো কেন বেশি লাগবে? স্যার আমার মনে হচ্ছে স্যার হিয়ারিং এ বেশি লাগবে, কারণ হিয়ারিং এ হরাইজন্টালি 3 ইঞ্চ, একটা ইটে 3 ইঞ্চ পাওয়া যায়। না, তো সেক্ষেত্রে যদি- ভার্টিক্যালি 5 ইঞ্চ থাকবে। জি স্যার, ভার্টিক্যালি 5 ইঞ্চ কিন্তু হরাইজন্টালি তো 3 ইঞ্চ, তো সারফেসটাতে তো 3 ইঞ্চ পাওয়া যাচ্ছে স্যার। হ্যাঁ,
স্যার এই জন্য মনে হচ্ছে যে ইট বেশি লাগবে। হ্যাঁ, সারফেস কভার করবে কতটুকু দেখো, সারফেস কভার করবে 3 × 10 30 নাকি 30 জি স্যার 30 30 স্কয়ার ইঞ্চ কভার করবে একটা ইট দিয়ে। আর যদি আমরা ফ্ল্যাটে ফ্ল্যাট স্যার করে রাখি তাহলে কত কত কভার করবে? 50 50, 5 × 10 = 50 কভার করবে। জি স্যার। তাহলে প্রতি 100 স্কয়ার ফিট ফিল আপ করতে কোনটাতে সংখ্যা বেশি লাগবে? এখন অন্য কেউ বলো, অবশ্যই ফাহিম আর তমা বাদে, ফাহিম তমা বাদে অন্য একজন বলো। স্যার হেরিং বন্ডে বেশি লাগবে। হেরিংবন বন্ডে বেশি লাগবে, কারণ হচ্ছে সম সাইজের ব্রিক দিয়ে আমরা বেশি থিকনেসের যদি আমরা রাস্তা তৈরি করতে চাই তাহলে ইট সংখ্যা, যেটাতে থিকনেস যত বাড়াইতে চাবা তত কি ইটের সংখ্যা বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। তুমি যদি আরো থিকনেসের রাস্তা তৈরি করতে চাও আরো বেশি ইট লাগবে। তো কেন বেশি লাগবে? তাহলে ইটের সংখ্যা বেশি লাগার পরেও কেন আমরা এই রাস্তা তৈরি করি বলো তো? এই যে উপরের যে ঢালাইটা বললাম আমি, উপরে যে কার্পেটিংটা বললাম যে এবং হচ্ছে যে বিটুমিনাস কার্পেটিং বা হচ্ছে সিমেন্ট কংক্রিটের রাস্তা, সেটি না করে শুধু ইট দিয়েও রাস্তা তৈরি করা হয়। হ্যাঁ, ফ্ল্যাট সোলিংও করা, ফ্ল্যাট সোলিং খুবই কম করা হয়, হেরিংবনটা বেশি করা হয় গ্রামীণ রাস্তায়। এটা কেন করা হয় বলো? বেশি মজবুত হবে এজন্য ওটা করা হয়েছে। মজবুত বলতে কি বোঝাচ্ছ তুমি? বেশি দিন টিকবে তাই? জি স্যার। আর কেউ? স্যার হাইট বৃদ্ধি করে স্যার। হ্যাঁ, হাইটটা তো বৃদ্ধি করবেই। হাইট বৃদ্ধি করলে তো ইট বেশি লাগবে। তারপর আমি এই রাস্তা কেন বানাই? অর্পণ আছে, অর্পণ আইডি নম্বর 14, আইডি নম্বর 14। জি স্যার আছি। হ্যাঁ অর্পণ বলো কেন, তারপরও কেন আমাদের ইট বেশি লাগার পরে আমরা কেন হচ্ছে এটা করি? এটা খুব সম্ভবত এটা সারফেস এরিয়াটা বেড়ে যাওয়ার জন্য, যাতে প্রেসারটা প্রপারলি ডিস্ট্রিবিউট হয়, এরকম কোনো কারণ। সারফেস এরিয়া তো একটা ইট। স্যার হ্যাঁ স্যার আমরা যদি পাথর করতে চাই তাহলে তো ইটের তুলনায় পাথরের দাম বেশি, খরচটা না বেশি। না না, বলছি ফ্ল্যাট সোলিং না করে কেন হেরিংবন করি আমরা? ইট বেশি লাগবে, খরচ বেশি হয়, তারপরে কেন করি? স্যার রাস্তাটা মজবুত হয়। মজবুত বলতে কি বেশি দিন টিকবে না বেশি কি, মানে কি স্যার বেশি দিন টিকবে। বেশি দিন টিকবে। আর কাকে জিজ্ঞেস করব? খাদিজা আছো, আইডি নম্বর 26। জি স্যার। হ্যাঁ খাদিজা বলো কেন 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 আমরা ইউজ করতে পারি, তোমার কি মনে হচ্ছে বলো? আমার কোনো ধারণা নাই। তোমার কোনো ধারণা নাই? না স্যার, বুঝতে পারছি না ভালো মতো। বুঝতে পারছো না? বুঝতে যে পারছো না সেটা তো কখনো বলো না আমাকে যে স্যার আমি এই জিনিসটা বুঝতে পারছি না। আমি তো প্রত্যেকটা পার্ট বলার পরে পরে আবার বলি। আচ্ছা, থিকনেসটা যত বাড়িয়ে দিবা তত তার লোড নেওয়ার ক্যাপাসিটি কি বাড়বে না কমবে বলো? বাড়বে স্যার। বাড়বে। পারবে। তো ফ্ল্যাট সোলিং যদি আমরা ইউজ করি, ফ্ল্যাট সোলিং এর উপর দিয়ে এটা হলো ওয়াকিং পেভমেন্ট করা যাবে, যে রাস্তার উপর দিয়ে শুধু হাঁটাচলা করবে সেটির জন্য ইটস ওকে। কিন্তু গ্রামীণ রাস্তা দিয়ে আমরা যাই যে ছোটখাটো ভেহিকেল গুলো এর উপর দিয়ে চলাচল করবে। ছোটখাটো ভেহিকেল গুলো চলাচল করার জন্য এর লোড বিয়ারিং ক্যাপাসিটি বাড়াইতে হবে। লোড বিয়ারিং ক্যাপাসিটি বাড়ানোর সহজ উপায় হচ্ছে থিকনেস বাড়িয়ে দেয়া। তো এই জন্য আমরা কি করি, আমরা হচ্ছে রাস্তার থিকনেস বাড়িয়ে দেওয়ার জন্য আমরা ফ্ল্যাট সোলিং না করে রাস্তাগুলো আমরা হচ্ছে হেরিংবন করি। এই জন্য দেখবা গ্রামীণ হাট বাজারের যে রাস্তাগুলো সেগুলো কিন্তু আমরা হেরিংবন বন্ডে রাস্তাটা আমরা তৈরি করি। করলে লোড বিয়ারিং ক্যাপাসিটি বাড়বে এবং তার ডিউরেবিলিটিও বাড়বে। আচ্ছা, তো হেরিংবন নিয়ে আর আমি আর কথা আগাইতে চাই না। এখন আশা করি তোমরা থিকনেসটা বুঝতে পেরেছো কিভাবে 13 ইঞ্চি হলো। 2 নম্বরে আইটেম হচ্ছে ড্রেজিং টু ক্যাম্বার উইথ প্রপার রেমিং। এই যে মাঝখানটা যে এই যে বললাম যে এইটুকু মাটি, এটাকে কি করতে হবে? রেমিং করে দিতে হবে। মানে হচ্ছে এটা কম্প্যাকশন করতে হবে আর কি, এটা কম্প্যাক্ট করে দিতে হবে। এই সয়েলটা কম্প্যাক্ট কেন করে দিতে হবে? যাতে করে এইটা এই যে রাস্তার যে অংশটুকু, মূল অংশটুকু, উপরে ঢালাইয়ের অংশটুকু, এইটুকু যাতে নিচের দিকে দেবে না যায়, যদি বাংলায় বলি আমি আর কি। আর আমরা হচ্ছে কোনো স্যান্ড সেটেলমেন্ট আমরা চাই না।
ইঞ্জিনিয়ারিং এর ভাষায় আমরা বলি সেটেলমেন্ট। সেটেলমেন্ট মানে এক জায়গার মাটি দেবে যাওয়া, বসে যাওয়া। এটা আমরা চাই না। এটা না চাইলে কি করতে হবে? এইটুকুকে হচ্ছে রাস্তার ক্ষেত্রে এই অংশটুকুকে বলা হয় ক্যাম্বার, রেইম ক্যাম্বার। হ্যাঁ, রেইম ক্যাম্বার বা ক্যাম্বার উইথ রেমিং। রেমিং মানে হচ্ছে কম্প্যাকশন। হ্যাঁ, বা ওই যে রোলার দিয়ে দেয় না, রোলার দেখছো, যেটাকে আমরা রোলার বলি। এই রোলারটা দেওয়া হয় হচ্ছে এই মাঝখানটা কম্প্যাকশন করার জন্য, কম্প্যাকশন করে তারপরে দেই। এই কাজটা হচ্ছে কতটুকু? এটা বাকি সব স্কয়ার ফিটে, শুধু আর্ট ওয়ার্কটা ঘন ফিটে। ঘন ফিট করার জন্য লেন্থ, উইথ আর থিকনেস তিনটা গুণ করে দিয়ে ঘন ফিট আমরা এখান থেকে পেয়ে গেছি। আর হচ্ছে তোমার ক্যাম্বারের ক্ষেত্রেও ক্যাম্বার হচ্ছে পুরো পুরো জায়গাটাই হচ্ছে এটা ড্রেজিং করতে হবে, এই কম্প্যাকশন করতে হবে। তো যেহেতু এটা 25 ফিট ছিল, এটা 25 ফিটই হবে। 25 ফিট হলে এটা স্কয়ার ফিট হবে 600, লেন্থ হচ্ছে 600, প্রস্থ হচ্ছে 25 ফিট। তা এই দুইটা গুণ করে যা হবে তাই। নাম্বার 3 হচ্ছে 1 লেয়ার ফ্ল্যাট ব্রিক সলিং। ফ্ল্যাট ব্রিক সলিং এর লেয়ার এটা স্কয়ার ফিটে বের করতে হবে। ইট সংখ্যা বের করতে গেলে স্কয়ার ফিটে কত স্কয়ার ফিট হবে বলো তো? বলতে পারবে কেউ? এখানে দেখো 24.5 ফিট করা হয়েছে। কেন 24.5 ফিট করা হয়েছে কেউ বলতে পারবা? মাঝখানের অংশটা স্যার দুই পাশ থেকে ব্রিক অন এন্ডিজিং বাদ দিয়ে স্যার হ্যাঁ, এজিং এর দুই পাশে এজিং হচ্ছে 3 ইঞ্চ 3 ইঞ্চ 6 ইঞ্চ বাদ যাবে। তো বাদ গেলে এই জন্য 6 ইঞ্চ বাদ গেলে এটা হলো কি তাহলে 24.5 ফিট হয়ে গেছে আর কি। ঠিক আছে, তো স্কয়ার ফিট আমি পেয়ে গেছি। আমরা জানি প্রতি 100 স্কয়ার ফিটের ফ্ল্যাট সোলিং করতে গেলে 300 ইট লাগে। আর হচ্ছে হ্যারিং বোনের জন্য 500 লাগে। তো পরে ঐকিক নিয়মে করে ফেললেই হবে। 100 জন্য লাগে 300, তাহলে এই 14,700 জন্য লাগবে কতগুলো? হ্যাঁ, 14,700 গুণন হচ্ছে 300/100। আর সহজ কথায় বললে প্রতি 1 স্কয়ার ফিটের জন্য লাগবে হচ্ছে 3টা। ফ্ল্যাট সোলিং এ লাগে 3টা, আর হচ্ছে হ্যারিং বোনে লাগে, ফ্ল্যাট সোলিং এ 3টা লাগে। তোমরা আগেও দেখেছো যে 100 তে 300 লাগে। আর হচ্ছে হ্যারিং বোনটা আজকে নতুন করছো, তো এটা লাগে 5টা। তো এটা একটু সংখ্যা বেশি লাগবে। আর হচ্ছে এন্ড এজিং এর হিসাবটা একটু আলাদা, এটা একটু আলাদাভাবে মনে রাখতে হবে। এটা লাগে হচ্ছে প্রতি 5, এটা হচ্ছে আবার রানিং ফিট কিন্তু, হ্যাঁ, আরএফটি ফিট বা রানিং ফিট। তো এখানে দুই পাশে যেহেতু আছে এর জন্য 600 600 1200 দুই দিয়ে গুণ করা হয়েছে, টোটাল লেন্থ হবে 1200 ফিট। এই দুই পাশের এজিং এর লেন্থ হবে 1200 ফিট। তো এটা আরএফটি মানে হচ্ছে রানিং ফিট, মনে থাকবে? রানিং ফিট মানে শুধু হচ্ছে এই যে দেখো, এই যে লাস্টে এখানে লেখা আছে আরএফটি। হ্যাঁ, 1200 আরএফটি, 600 গুণন 2 সমান হচ্ছে 1200 আরএফটি। রানিং ফিট মানে শুধু রানিং মানে হচ্ছে লেন্থ বরাবর, দৈর্ঘ্য বরাবর যে পরিমাপটা সেটা, এটাকে বলা হয় রানিং ফিট। তো রানিং ফিট হচ্ছে কত? 1200 রানিং ফিট। তো প্রতি 5 রানিং ফিটে ইট লাগে হচ্ছে 12টা। এই জন্য কি করতে হবে? যত রানিং ফিট হয়েছে তত রানিং ফিট গুণন হচ্ছে 12/5, যা হবে তাই। আর বিটুমিনাস কার্পেটিং এর স্কয়ার ফিট এটা সহজ, কত? 600 × 24.5। আর সিল কোট হচ্ছে কত? সিল কোট হচ্ছে 1/2 ইঞ্চ করে, ওইটাও স্কয়ার ফিটে 600 × 24.5। আর বাইন্ডিং সারফেস উইথ মাড এটা হচ্ছে এটা হলো দেখবা যে রাস্তা কমপ্লিট করার পরে এই রাস্তাটাকে একটু প্রাথমিক অবস্থায়, রাস্তা খুলে দেওয়ার পরে প্রাথমিক অবস্থায় বিটুমিনাস রোডের উপরে একটা স্যান্ড লেয়ার দেওয়া হয়। হ্যাঁ, এই স্যান্ড লেয়ারটা দেওয়া হয় কেন? স্যান্ড লেয়ারটা দেওয়া হয় প্রাথমিক স্টেবিলিটির জন্য, এই রাস্তাটা কিছুটা স্টেবল হওয়ার জন্য, এর হচ্ছে টেম্পারেচারটা অ্যাবজর্ব করে নিয়ে আসার জন্য। কারণ আমরা জানি যে বিটুমিনটা কিভাবে দেওয়া হয়, বিটুমিনটা কিন্তু হট অবস্থায় দেওয়া হয়। তো এটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, তারপরে হচ্ছে এই উপরে যে সিলকোট থাকে সিলকোটের উপরে এটা দেওয়া হয়। তো সিলকোটটাও একটু স্টেবল হওয়ার সময় দেওয়ার জন্য, কারণ বিটুমিনাস রাস্তা কিন্তু তৈরি করার পর সাথে সাথেই কিন্তু রাস্তাটা খুলে দেয় ব্যবহার করার জন্য। তো এইসব কারণে কিন্তু এই তোমার উপরে একটু সারফেসে স্যান্ড দিয়ে দেওয়া হয়। এই হিসাবের মধ্যে কোনো আইটেম বুঝতে কারো অসুবিধা থাকলে বলো। স্যার 5 নাম্বারটা বললে ভালো হতো। 5 নম্বরটা ব্রিক অন এন্ড এজিং এর ব্রিকের টোটাল লেন্থ হচ্ছে 600 গুণন 2 1200 ফিট। এইটুকু বুঝতে পেরেছো? না স্যার, টোটালটাই বলেছেন। না আমি তোমাকে তো, কি নাম তোমার? ইয়াকুব আলী। ইয়াকুব আলী বলো
600 ফিট গুণন 2 সমান 1200 ফিট, এই পার্টটা বুঝতে পেরেছো কিনা? জি স্যার বুঝেছি স্যার। দুই হলো কেন স্যার একটু একটু বলুন। 2 হচ্ছে এই যে দুই পাশে এইজিং আছে, এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, এই দিকেও 600 ফিট যাবে, রাস্তাটা তো পুরো রাস্তায় 600 ফিট গেছে, তাহলে এই পাশের জি যে স্যার। লাইনিংটা এটাও 600 ফিট লম্বা, এই পাশের লাইনিংটা 600 ফিট লম্বা, এই জন্য 2 হয়েছে। জি বুঝতে স্যার পেরেছো? বুঝেছি। আচ্ছা, স্যার। 1200 ফিট। তো প্রতি 5 ফিটের জন্য, প্রতি 5 ফিট লেন্থের জন্য ইট লাগে হচ্ছে 12টা। তাহলে 1200 ফিটের জন্য কয়টা? এটা ঐকিক নিয়মে করতে পারবা না? জি স্যার করা যাবে স্যার। হ্যাঁ, 5 ফিটের জন্য 12টা, তাহলে একের জন্য কত, 1200-র জন্য কত? আর আর কারো কোনো আইটেম বুঝতে অসুবিধা আছে? নাই? আচ্ছা, প্রাইসটা, এরপরে হচ্ছে রেটটা তো হচ্ছে তোমরা আগে করেছো, রেট খুব কঠিন কিছু না। ব্রিকের ক্ষেত্রে শুধু ব্রিক আছে 3 জায়গায়, একটা হচ্ছে ফ্ল্যাট সলিং, একটা হচ্ছে হেরিংবোন সলিং, একটা আছে এইজিং। এই 3 জায়গায় আমরা ইটের সংখ্যা পেয়েছি, 3 সংখ্যাটা যোগ করে দিয়ে টোটাল সংখ্যাটা বের করে সেখান থেকে হচ্ছে তোমার এই টাকাটা বের করা হয়েছে। আমরা বলেছিলাম না এই অঙ্কের ক্ষেত্রে প্রতিটা ইট দেওয়া আছে 7 টাকা, বা প্রতি 1000 হচ্ছে 7000 টাকা। আর বাকিগুলো তো হচ্ছে, এটা হচ্ছে প্রতি 1000 সিএফটি হচ্ছে 5000 টাকা, সুতরাং এত সিএফটি কত। আর ক্যাম্বারও একই আর কি, স্কোয়ার ফিটে ক্যাম্বারও হচ্ছে প্রতি 100 স্কোয়ার ফিটের জন্য 200 টাকা, সুতরাং 15000 স্কোয়ার ফিটে কত। এগুলো আশা করি তোমরা, এটা খুবই সহজ, আগের গুলো যেহেতু করেছো এটা পারা কঠিন কিছু না। আর লাস্টে হচ্ছে ফাইনালি 5% কন্টিনজেন্সি এন্ড 10% কন্ট্রাক্টরস প্রফিট যোগ করে দিতে হবে। স্যার পরের গুলাতে ওই ডেপথ কেন লাগলো না? কোথায়? ওই যে আগের স্লাইডে যেটা স্যার, হ্যাঁ ওখানে তো শুধু আমরা ফার্স্ট এরটাতেই শুধু ডেপথ লাগছে না, হ্যাঁ, পরের ভেরি গুড কেন কোশ্চেন। ডেপথ লাগে? প্রথমেই আমি বলেছিলাম যে আমাকে করতে হবে, কিভাবে করতে হবে, আমাকে করতে হবে যে কোন ইউনিটে হচ্ছে আমার প্রাইসটা দেয়া আছে, সেই ইউনিটেই আমাকে এগুলো বের করতে হবে। জি স্যার। বুঝতে পারছো? যেমন আমরা কংক্রিটের ক্ষেত্রে কি করি, কংক্রিট থেকে আমরা গতদিন করেছি না, কংক্রিট থেকে আমরা নাম্বার অফ ব্রিক, খোয়া হিসেব বের করেছি, খোয়া থেকে ইটের সংখ্যা বের করেছি না? জি স্যার। কারণ সেখানে ব্রিকের সরাসরি ব্রিকের দেয়া ছিল, স্যান্ডের দেয়া ছিল, সিমেন্টের দেয়া ছিল। আর এখানে দেখো কার্পেটিং এর স্কোয়ার ফিট হিসেবে দেয়া আছে প্রাইসটা, সুতরাং আমার ওইভাবে অতখানি আমার করার দরকার নাই। জি স্যার বুঝছি। পরীক্ষার সময় আমরা এইটাই করি। পরীক্ষার সময় আমরা কি করি, আমরা হচ্ছে ওই অঙ্ক প্রবলেমটা পুরাই দেই, স্কোয়ার ফিটে চাই, স্কোয়ার ফিটে চেয়ে শুধু বলি যে তুমি শুধু এইটাই বের করো, যে এইটার জন্য এই কংক্রিটের কার্পেটিং এর, এই বিটুমিনাস কার্পেটিং এর জন্য কত টাকা লাগবে, বা কংক্রিটের কার্পেটিং এর জন্য কত টাকা লাগবে। তখন কংক্রিট যখন ট্র্যাডিশনালি সে কি করে, ছাত্ররা আমরা কি করি, আমরা কংক্রিট দেখেই সাথে সাথেই তার হচ্ছে ড্রাই ওয়েট ভলিউম বের করি, তারপরে ড্রাই ভলিউম বের করি, তারপরে হচ্ছে তার খোয়া পরিমাণ, স্যান্ডের সিমেন্টের পরিমাণ বের করি। হ্যাঁ, এইভাবে বের করে তারপর অঙ্ক করি, তাতে করে অঙ্কটা অনেক লম্বা হয়। কিন্তু আমরা তো আসলে তোমার কাছে সেটা চাইনি। আমি সরাসরি যদি দিয়ে দিই যে প্রতি ঘন ফিটের জন্য এত টাকা লাগবে, তাহলে তোমার তো ব্রিকের, স্যান্ডের, সিমেন্টের এগুলো তোমার বের করার দরকার নেই। জি স্যার বুঝছি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমরা নেক্সট প্রবলেমটা দেখি। এস্টিমেট দ্য, এটা সহজ আর কি, এটা আগে করেছো। Estimate the quantities of different work required for construction of 5 kilometer long concrete road shown in figure. এই ফিগারের যে স্কেচটা দেয়া আছে, এরকম 5 কিলোমিটার লম্বা একটা রাস্তা তৈরি করতে হবে, তার হিসাবটা। তো এখানে সবকিছুই আগের মতোই, হুবহু সেম, শুধু এখানে কার্পেটিং এর জায়গায় এখানে আগে ছিল হচ্ছে বিটুমিনাস কংক্রিট, আর এবার হচ্ছে কি, এবার হচ্ছে সিমেন্ট কংক্রিট, তাও আবার আরসিসি, এর মধ্যে রিইনফোর্সমেন্ট দেয়া আছে। রিইনফোর্সমেন্ট মিন্স হচ্ছে স্টিল দেয়া আছে বা রড দেয়া আছে, রড দিয়ে তারপর এখানে কংক্রিটের ঢালাই দেওয়া হয়েছে। কতটুকু রড দেয়া আছে? টোটাল ভলিউমের 0.5% রিইনফোর্সমেন্ট দেয়া আছে। হ্যাঁ, আর কংক্রিটের মিক্সিং প্রপোর্শন কত? 1:4:8। তো এখানে আমি হচ্ছে প্রথমে কংক্রিটের ভলিউম হিসাব করে দেখিয়েছি, যে হিসাব একটাই, বাকিগুলো অ্যাজ ইউজুয়াল।
এখানে দেখো কি হবে, কংক্রিটের ভলিউমটা কতটুকু, কংক্রিটের ভলিউমটা হবে হচ্ছে 6 মিটার, 6 মিটার মাইনাস হচ্ছে এন্ডেজিং, এন্ডেজিং কত হবে দুই পাশে বলো তো, কতটুকু বাদ যাবে? হাফ ইঞ্চ করে বাচ্চা স্যার। হ্যাঁ, হাফ ইঞ্চ করে বাদ যাবে। ইটের এখানে ইট যে আছে আগেরটায়, আগের প্রবলেমে ক ইঞ্চ করে বাদ গিয়েছিল? স্যার টোটাল হাফ ইঞ্চ বাদ যাবে স্যার, 3 3 করে 6। 3 3 করে 6 ইঞ্চি বাদ যাবে, হাফ ইঞ্চ না হাফ ফিট নাকি? জি স্যার, হাফ ফিট স্যার। 0.5 ফিট বাদ যাবে। তো জি স্যার। তো 6 ইঞ্চে কত সেন্টিমিটার হয়? এটা কিন্তু দেখো, এটা কিন্তু এমকেএস এ আছে অঙ্কটা আর কি, ইউনিট কিন্তু ভিন্ন, এটা এফপিএস এ না, এটা খেয়াল করতে হবে কিন্তু আর কি। তো 6 ইঞ্চিতে কত কত সেন্টিমিটার হবে বলো? স্যার 15 15 সেন্টিমিটার হবে। তো 6 মিটার থেকে 15 সেন্টিমিটার বাদ যাবে। তো মিটার থেকে তো সেন্টিমিটার বিয়োগ করা যায় না, যে জন্য সেন্টিমিটারটাকে আমি মিটারে আবার কনভার্ট করে নিতে হবে। তো সেটি করতে গেলে কি করতে হবে? আমার দুইটা ওয়ে, একটা হলো এই মিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করো, অথবা সেন্টিমিটারটাকে মিটারে কনভার্ট করো, যে কোনো একটা করতে হবে। 2 ইউনিটে তো হিসাব করা যায় না, এই কারণে 15কে আমি 100 দিয়ে ভাগ দিয়েছি, 100 সেন্টিমিটার 1 মিটার, বিদায় হচ্ছে আমি 100 দিয়ে ভাগ দিয়েছি। এই 6 মিটার থেকে 15 সেন্টিমিটার বিয়োগ দিয়েছি, এটা হলো প্রস্থ। আর এর হচ্ছে দৈর্ঘ্য কত? এই রাস্তাটার দৈর্ঘ্য কত মিটার বলো তো? 5 কিলোমিটার। 5 কিলোমিটার, তাতে কত মিটার হবে? 5000 স্যার। 5000 মিটার। এই যে দৈর্ঘ্যটা হচ্ছে, এই যে দৈর্ঘ্য হচ্ছে 5000 মিটার। আর রাস্তার থিকনেস কত বলো, দেখো এখানে দেয়া আছে কত, 15 সেন্টিমিটার। তো 15 সেন্টিমিটারকে মিটারে নেওয়ার জন্য 100 দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে আমি রাস্তার প্রস্থ পাইলাম, এটা দৈর্ঘ্য, এটা থিকনেস। এই লাইনটা বুঝতে কারো অসুবিধা থাকলে বলো। অসুবিধা নাই, ভেরি গুড। তো এই লাইনটা গুণ করে দিলে আমরা এইটা আমরা পেয়েছি আর কি। এখন এটা কি ওয়েট ভলিউম না ড্রাই ভলিউম বলো তো, যেটা পেয়েছি হিসাব করে? স্যার ভলিউমটা স্যার আরেকবার একটু বলেন স্যার। আরেকবার বলবো না আমি, তুমি কোন আইটেমটা বুঝো না সেটা বলো। এইখানে তিনটার স্যার মধ্যে 6 মাইনাস 6 মাইনাস হচ্ছে এন্ডেজিং, দুই পাশে, এই পাশে 3 ইঞ্চি আছে, ইটটা এই পাশে 3 ইঞ্চি, এই পাশে 3 স্যার ইঞ্চি, বুঝতে 6 পারছি, ইঞ্চি। বুঝতে বুঝতে পারছি। পারছো? 6 ইঞ্চিতে হচ্ছে 15 সেন্টিমিটার, জি এই জন্য স্যার। 15 সেন্টিমিটার বিয়োগ করা হয়েছে টোটাল প্রস্থ থেকে। জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো? আর কোনো প্রশ্ন থাকলে বলো। আচ্ছা, এই ভলিউমটা কি ভলিউম, ওয়েট ভলিউম না ড্রাই ভলিউম বলো তো? ওয়েট ভলিউম। ওয়েট ভলিউম হিসাব করে যেটি পাওয়া যাবে সেটি ওয়েট ভলিউম। তো এটাকে ড্রাই করতে হলে কি করতে হবে? 1.5 দিয়ে গুণ করতে 1.5 দিয়ে গুণ করতে হবে, 1.5 দিয়ে গুণ করে এটা ড্রাই ভলিউম বের করা হয়েছে। এইবার আগের মতোই রেশিওটা কত, মিক্সিং প্রপোর্শনটা কত, 1:4:8। 1:4:8 হলে টোটাল কত এখানে? 8 আর 4 12 আর 1 13, 13 ভাগের 1 ভাগ সিমেন্ট নাকি? তো এই ভলিউমের 13 ভাগের 1 ভাগ 1/13 হচ্ছে সিমেন্ট। 1/13 যত হবে তত মিটার কিউব। আচ্ছা, এবার যদি এক ব্যাগ সিমেন্টে আমরা জানি 1.25 হচ্ছে সিএফটি সিমেন্ট থাকে, আর মিটার কিউব হলে কত হয়? এটা 0.0345। এটা মনে নাই নাকি? এটা আমাদের মুখস্থ নাই, মুখস্থ আছে তোমাদের? এক ব্যাগ সিমেন্টে কত মিটার কিউব সিমেন্ট থাকে জানো? কত ঘন ফিট থাকে এটা জানো? না স্যার। 1.25 জানার বিকল্প না, এটা অনেক অঙ্ক করে ফেলছে অলরেডি। 1.25 এক ব্যাগ সিমেন্টে 1 ব্যাগের মধ্যে 1.25 সিএফটি সিমেন্ট থাকে, আর এটাকে মিটার কিউব করলে হয় 0.0345। এটা আপাতত আমার কথা মেনে নাও, আর পরবর্তীতে তোমরা এটা প্রমাণ করে নিবা, তারপরে মুখস্থ করে ফেলবা। মিটার কিউবে কত, এমকেএস এ কত? এমকেএস এ হচ্ছে এক ব্যাগ সিমেন্টে 0.0345 মিটার কিউব সিমেন্ট থাকে। তাহলে যেহেতু এই 0.0345, সুতরাং এটা দিয়ে ভাগ দিলেই নাম্বার অফ ব্যাগ পাওয়া যাবে। এটা বুঝতে কারো সমস্যা থাকলে বলো এই লাইনটা। আমরা কংক্রিটের ভলিউম বের করেছি, ভলিউম বের করার পরে এটা ড্রাই ওয়েট ভলিউম পেয়েছি, ওয়েট ভলিউমকে 1.5 দিয়ে গুণ করে আমরা ড্রাই ভলিউম বের করেছি। ড্রাই ভলিউম থেকে এখন আমরা টোটাল ভলিউম টাইম পেয়েছি। এখন এখানে আমি প্রবলেমে আমার দেয়া আছে মিক্স প্রপোর্শন হচ্ছে 1:4:8,
তিনটাকে যোগ করলে 8 4 12 আর 1 13, 13 ভাগ হয় টোটাল। 13 ভাগের 1 ভাগ হচ্ছে সিমেন্ট, এই জন্য এটাকে এই টোটাল ভলিউম ইন্টু 1/13 করা হয়েছে, যা ভলিউম হয়েছে এটা সিমেন্টের ভলিউম। তো সিমেন্টের একটা মিটার কিউব পেয়েছি আমি, মিটার কিউব থেকে আমাকে বস্তায় যেতে হবে, নাম্বার অফ ব্যাগে যেতে হবে। নাম্বার অফ ব্যাগে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, 1 ব্যাগ সিমেন্টে MKS ইউনিটে তার ভলিউম, 1 ব্যাগ সিমেন্টের ভলিউম হচ্ছে 0.0345, সুতরাং 0.0345 দিয়ে আমি ভাগ করেছি। ভাগ করলে আমি নাম্বার অফ ব্যাগ পেয়েছি। আর নেক্সট হচ্ছে স্যান্ড। স্যান্ড কিভাবে? স্যান্ড হচ্ছে একইভাবে, স্যান্ড হচ্ছে আমরা এই যে টোটাল ভলিউমকে স্যান্ডের রেশিও কত 4, তাহলে 4/13 হবে। টোটাল ভলিউম ইন্টু 4/13 দিয়ে আমরা গুণ করলেই যা আমরা হচ্ছে এটার ভলিউমটা পেয়ে যাব। তো স্যান্ড যেহেতু ভলিউম হিসেবে বিক্রি হয়, এই জন্য এটা এই ইউনিটেই রাখা হয়েছে। আর খোয়ার ক্ষেত্রে কি হবে? খোয়ার ক্ষেত্রে আমরা মিটার কিউব, এটা হচ্ছে কত দেখো, এখানে মিক্স প্রপোর্শনে এখানে আছে 8, তাহলে 13 ভাগের 8 ভাগ, তাহলে 8/13, 8/13 দিয়ে গুণ করা হয়েছে, এখানে আমরা খোয়ার ভলিউম পেয়েছি। তো খোয়ার ভলিউমে 1 মিটার কিউব খোয়া তৈরি করতে ব্রিক লাগে কতগুলো? 300। এটা কি জানো? জি স্যার। 100 CFT ব্রিক তৈরি করতে 100 CFT 100 ঘন ফিট খোয়া তৈরি করতে কতটা ব্রিক লাগে? 300টা স্যার। 100 ঘন ফিট, 100 স্যার ঘন ফিট, 850 হ্যাঁ 850 স্যার। ওকে 1200। ওখানে হচ্ছে 100, কিন্তু মনে রাখতে হবে FPS এর ক্ষেত্রে 100, আর এখানে হচ্ছে প্রতি 1 মিটার কিউব। স্যার 12 ফিট লাগবে স্যার। হ্যাঁ স্যার 900 লাগবে আর না 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 100, আমি ব্রিক ওয়ার্ক বলিনি, আমি বলেছি 100 ঘন ফিট খোয়া তৈরি, শুধু খোয়া তৈরি করার জন্য কতটা ইট লাগবে? স্যার 850 850। আর 1 ঘন মিটার খোয়া তৈরি করতে ইট লাগবে কতটা? 300টা। তাহলে 1 মিটার কিউবে 300টা লাগলে তাহলে এত মিটার কিউবে কতটা লাগবে? জাস্ট গুণ করে দিয়েছে, নাম্বার অফ ব্রিক বের হয়ে গেছে। এরপরে রিইনফোর্সমেন্ট কতখানি বলো তো? স্যার এই যে ব্রিকে তো ফ্ল্যাট সলিং, তারপরে হিয়ারিং বন্ড, ওইগুলো তো ব্রিক লাগবে, তো ওইগুলি হিসাব। হ্যাঁ, আমি তো ওখানে এখনো যাইনি, আমি হচ্ছে শুধু কংক্রিট হিসাব করতেছি এখনো কংক্রিটের মধ্যেই আছি, কংক্রিটের হিসাব করতেছি, পরে সব যোগ করে দিব। মানে স্যার ওইখানে নাম্বার অফ ব্রিক লেখা, তো এই জন্য ভাবলাম এটা টোটাল নাম্বার। না না না, টোটাল না, টোটাল পরে। আমি শুধু কংক্রিটটা করছি এখন। বলো রিইনফোর্সমেন্ট কতখানি বলো তো, প্রবলেম দেখে বলো, এখানে কি লেখা আছে দেখো। 0.5% রিইনফোর্সমেন্ট। 0.5% কোন ভলিউমের? ওয়েট ভলিউমের না ড্রাই ভলিউমের? বলো, এটা মনে রাখতে হবে সব সময়। অরিজিনাল ভলিউম কোনটা, ওয়েট ভলিউম না ড্রাই ভলিউম বলো তো? ওয়েট ভলিউম। স্ট্রাকচারের অরিজিনাল ভলিউম হচ্ছে ওয়েট ভলিউম। তাহলে ওয়েট ভলিউমের 0.5%। তাহলে আমরা ওয়েট ভলিউম দেখি কত। ওয়েট ভলিউম ছিল 4387.5, এই যে 4387.5, একে 0.5/100 করা হয়েছে, তাহলে যত যা হবে তত মিটার কিউব হচ্ছে রিইনফোর্সমেন্ট। তো রিইনফোর্সমেন্ট 1 মিটার কিউবে হচ্ছে কত কেজি থাকে? 7800। 1 মিটার কিউব স্টিলের ওজন হচ্ছে 7850 কেজি। এটা হচ্ছে মানে স্ট্যান্ডার্ড আর কি, এটা মনে রাখতে হবে। 1 মিটার কিউব স্টিলের ওজন কত বলো? 1 মিটার কিউব স্টিলের ওজন কত? ওয়ালিদ বলো, ওয়ালিদ। ওয়ালিদ আছে? ওয়ালিদ ওয়ালিদ ভাই? জি স্যার। ওয়ালিদ বলো 1 মিটার স্টিলের ওজন কত? স্যার 7800। 7800? আচ্ছা সামথিং স্যার, সংখ্যাটা স্যার মনে নেই। 7850 কেজি। এখানে আছে দেখো, একদম লাস্টের লাইনে দেখো, আমি কারসর যেখানে, এখানে দেখো লেখা আছে। জি স্যার, দেখতে পেরেছি। তো 1 মিটার কিউবের ওজন 7850 কেজি, সুতরাং 21.94 মিটার কিউবের ওজন কত? দুইটা গুণ করে দিলেই হবে, এত কেজি। আর মেট্রিক টন, টনে যদি কিনতে চাই 1000 দিয়ে ভাগ দিলে হবে,
কুইন্টাল করা হয়েছে, কুইন্টালের জন্য কি করা হয়েছে 100 দিয়ে ভাগ করা হয়েছে। 1 কুইন্টালে কত কেজি বলো তো? 100 কেজি। 100 কেজি, এই জন্য 100 দিয়ে ভাগ করলে কুইন্টাল, আর যদি টনে করতে চাও তাহলে 1000 দিয়ে ভাগ দিয়ে দিবা, তাহলে অত টন হবে, মেট্রিক টন হবে। আচ্ছা, এই হিসাবটা গেল হচ্ছে শুধু আমার এই যে উপরের কংক্রিটের পোর্শনের জন্য, হ্যাঁ, বাকিগুলো কিন্তু আমার রয়েই গেছে। তো বাকিটা আমি এখন আগের মতো করে ফেলবো, বাকিটা আগের জাস্ট হুবহু সেম আর কি। আর তো আর কই আগের মতো 6 মিটার, আর তো আরকে লেন্থ হচ্ছে 5000 মিটার, প্রস্থ হচ্ছে 6 মিটার, আর ডেপথ হচ্ছে 0.35 মিটার। 0.35 কেমন করে হয় আমরা জানি আগের মতো করে, আগে আমরা জানি কেমন হিসাব করেছিল। এই 0.35 কিভাবে হয় বুঝতে পারছো? বুঝতে পারবা নাকি পারবা না? এই ফ্ল্যাট সলিং, হ্যারিংবন সলিং এর সাথে 15 সেন্টিমিটার যোগ করে দিবা। 5 ইঞ্চ 3 ইঞ্চ 8 ইঞ্চ প্লাস 8 ইঞ্চকে সেন্টিমিটারে কনভার্ট করব, প্লাস হচ্ছে 15 সেন্টিমিটার। টোটাল হবে 35 সেন্টিমিটার। 35 সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ দিলে হবে হচ্ছে 0.35 মিটার। এখান থেকে ভলিউমটা পাবো। একইভাবে ক্যাম্বার হচ্ছে দুইটা স্কয়ার, এই দুইটা গুণ করে দিলেই হবে। দৈর্ঘ্য 5000 মিটার আর প্রস্থ হচ্ছে 6 মিটার। আর ফ্ল্যাট সলিং কতখানি হবে? ফ্ল্যাট সলিং স্কয়ার ফিটে করলে ফ্ল্যাট সলিং এ হচ্ছে এই জাস্ট এই যে দুই পাশের এন্ডেজিংটা বাদ দেব, এন্ডেজিংটা বাদ দিলে 5.85, 15 সেন্টিমিটার বাদ দিয়ে দিব, দুই পাশে 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার বাদ যাবে, বাদ গেলে 5.85 মিটার থাকবে। সব এটাও 1 লেয়ার হ্যারিংবনও 5.85 মিটার। তো 1 মিটার স্কয়ারের জন্য ব্রিক লাগবে 30টা, তাহলে এত মিটার স্কয়ারের জন্য লাগবে কয়টা? আর এখানে হচ্ছে 1 মিটার স্কয়ারের জন্য লাগবে 50টা হ্যারিংবনের জন্য। যেমন আগে ছিল না 300 আর ছিল 500, হ্যাঁ, স্কয়ার ফিটে। আর এখানে মিটার স্কয়ার মিটারে হচ্ছে স্কয়ার ফিটে ছিল 300 500, আর স্কয়ার মিটারে হচ্ছে 30 আর 50, সহজ আছে মনে রাখা। আর এন্ড এজিং হচ্ছে প্রতি মিটারে লাগবে হচ্ছে 8টা, সুতরাং 10,000-এ হচ্ছে 80,000। আর কংক্রিটেরটা আগের পেজে আমরা হিসাব করেছি, এখানে জাস্ট এটা লিখে দিয়েছি। আচ্ছা, এখন বলো তো টাকার হিসাব করি নাই কেন এখানে? স্যার চাইনি। এস্টিমেটে এখানে প্রবলেমের মধ্যে বলেই দিয়েছে, এস্টিমেট দ্য কোয়ান্টিটিস অফ ডিফারেন্ট ওয়ার্ক রিকোয়ার্ড ফর কনস্ট্রাকশন। কস্ট হিসাব করতে বলেনি। আর আমাদের দেখো আগের প্রবলেমে কি বলেছিল, দেখো আগের প্রবলেম বলছিল এস্টিমেট দ্য কোয়ান্টিটি অফ অল নেসেসারি আইটেমস, এস্টিমেট দ্য কোয়ান্টিটি and also calculate the total and unit cost. কস্টের কথা বলেছিল আগের প্রবলেম, এই জন্য কস্ট বের করেছি। এখানে আমার এখানে কস্ট বের করতে বলেনি, এই জন্য আমি কস্ট বের করিনি। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার পরীক্ষায় কি সম্পূর্ণ ম্যাথ থাকবে নাকি দু একটা জিনিস বলে দিবেন যেগুলো বের করো? সেটা মার্কস অনুযায়ী, যদি বেশি মার্কসের অঙ্ক থাকে তাহলে তো পুরোটাই থাকতে পারে, যদি আরো কম মার্কস থাকে সেটা মার্কস অনুযায়ী থাকবে, পার্টও থাকে পুরোটাও থাকে। স্যার যদি পার্ট থাকে তাহলে ওই শেষে যে 15% বের করতে হয়, এটা বের করতে হবে তো, তাই না? না, তখন এটা করতে হবে না, ওটা হলো টোটাল কস্টের বেলায় করতে হয়। ওই 15% টোটাল কস্টের উপরে ধরতে হয়। আর কোনো প্রশ্ন নাই? তার মানে সবাই বুঝতে পেরেছে, ভেরি গুড। স্যার বলো। স্যার বিটুমিনের রাস্তা আর হচ্ছে কংক্রিটের রাস্তা, স্যার খরচ কোনটাতে বেশি হয়? কংক্রিটের রাস্তায় খরচ বেশি, বিটুমিন সস্তা। আর স্যার ওইটাতে শক্তিশালী বেশি হবে না, স্ট্রেংথ বেশি হবে না বিটুমিনের রাস্তা? স্যার কংক্রিটেরটা? হ্যাঁ, শক্তিশালী অবশ্যই বেশি হবে। কংক্রিট রাস্তা সকল বিবেচনায় ভালো, তবে কিছু সমস্যা আছে বলে কংক্রিটের রাস্তা তৈরি করা হয় না সব জায়গায়। জি স্যার।
কেন তৈরি করা হয় না আমি দু একটা কারণ বলে দিই। দু একটা কারণের মধ্যে নাম্বার 1 আমাদের মতো গরিব দেশে যেটা কারণ সেটা হচ্ছে 1 নম্বর কারণ হচ্ছে এর কস্ট, ইনিশিয়াল কস্ট অনেক বেশি, হিউজ কস্টিং। কারণ হাইওয়ে রাস্তা তৈরি করতে গেলে 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 18 ইঞ্চি, 20 ইঞ্চি ঢালাই দিতে হয়। হ্যাঁ, তো 20 ইঞ্চি একটা কংক্রিটের রাস্তা ঢালাই দিতে গেলে প্রচুর পয়সা লাগে। এর মধ্যে আবার ওর সেই অনুযায়ী এবার রিইনফোর্সমেন্ট দিতে হয়, মানে রড দিতে হয়। তো এটা অনেক এক্সপেন্সিভ, এটা একটা কারণ। নাম্বার 2 হচ্ছে আমাদের দেশে রাস্তাঘাটের পরিমাণ খুবই কম, স্ট্যান্ডার্ডের তুলনায় অনেক কম আর কি, নিউজেবল রাস্তাঘাটের পরিমাণ আর কি, মানুষ বা আয়তনের তুলনায়। তো যে কারণে আমাদের হচ্ছে কোনো বিকল্প রাস্তা নাই আর কি। বিকল্প রাস্তা না থাকার কারণে একটা কংক্রিট আরসিসি রাস্তা তৈরি করলে সিমেন্ট কংক্রিটের রাস্তা তৈরি করার সাথে সাথেই খুলে দেওয়া যায় না। কমপক্ষে 1 থেকে 3 মাস, সাধারণ সময় হচ্ছে 3 মাস। যদি স্পেশাল কোনো কেমিক্যাল বা আমরা বলি হচ্ছে প্লাস্টিসাইজার বা হচ্ছে এনহ্যান্সার, মানে হচ্ছে যে দ্রুত স্ট্রেংথ গেইন করতে সাহায্য করবে, এরকম যদি কিছু আমরা ব্যবহার করি সেক্ষেত্রে মিনিমাম 1 মাস সময় রাস্তাটা বন্ধ রাখতে হবে বা কিউরিং করতে হয়, মানে পানিতে ভিজিয়ে রাখতে হয়। এটা রাস্তা তৈরি করার 3 দিন, 7 দিন, 10 দিন পরে ব্যবহার করা যায় না। তো এই রাস্তা যে আমি 1 মাস বা 3 মাস বন্ধ রাখবো, এটা আমাদের দেশে সম্ভব হয় না। কেন সম্ভব হয় না? আমার বিকল্প কোনো রাস্তা নাই বিধায় সম্ভব হয় না। হ্যাঁ, কিন্তু ইদানিং দেখবা যে হাইওয়ে গুলো যখন তৈরি করে, হাইওয়ের হাট বাজারের জায়গা বা যেসব জায়গায় মানুষ বেশি চলাচল করে এইসব জায়গা বা অপেক্ষাকৃত নিচু জায়গার অংশগুলো কিন্তু কংক্রিট দিয়ে তৈরি করা হয়। হ্যাঁ, পার্ট বাই পার্ট করে এক পাশ রাস্তা বন্ধ করে রাখে, আর এক পাশটা চালু রাখে, আবার এই পাশটা যখন কিউরিং শেষ হয় তখন নতুন রাস্তাটা খুলে দেয়, আবার এইভাবে করে আর কি, অংশ অংশ। কারণ হচ্ছে, আর আরেকটা কারণ হচ্ছে যে বিটুমিনের রাস্তা সহজে মেরামত করা যায়, কংক্রিটের রাস্তা একবার ভেঙে গেলে আবার মেরামত করা ডিফিকাল্ট, কারণ হচ্ছে যে বন্ডিং হয় না আর ভালো মতো আর কি। বিটুমিনের রাস্তা তৈরি করার সাথে সাথে এখন তৈরি করছে, এক্ষুনি উইদিন 1 আওয়ার রাস্তা খুলে দিতে পারবে আর কি ব্যবহার করার জন্য, হ্যাঁ, বা উইদিন ফিউ আওয়ার আর কি। যেটা আর সিসি কংক্রিট বা সিমেন্ট কংক্রিটের ক্ষেত্রে যেটি সম্ভব নয়। তবে বিটুমিনাস কংক্রিটের রাস্তা কংক্রিটের চাইতে কম ডিউরেবল, বেশি ডিউরেবল না, আমাদের দেশের জন্য একেবারে প্রযোজ্য না, কারণ আমাদের দেশে প্রচুর বৃষ্টিপাত হয়, হেভি রেইনফল হয়। বৃষ্টির পানি হচ্ছে বিটুমিনাস রাস্তার প্রধান শত্রু। তো এই কারণে আমাদের দেশে রাস্তার টিকসই কম হয়, এবং রাস্তার হচ্ছে আমাদের ড্রেনেজ সিস্টেম কম। আমরা রাস্তা তৈরি করি, রাস্তার সাথে আমরা ড্রেন তৈরি করি না, কারণ হচ্ছে যে ড্রেন তৈরি করতে গেলে আরো পয়সা দরকার আছে, তো সে অত পয়সা আমরা দিতে পারি না বলে আমরা হচ্ছে তৈরি করি না, যে কারণে রাস্তার মধ্যে পানি জমে থাকে এবং রাস্তাও প্রপারলি তৈরি করা হয় না। আর একটা হচ্ছে বিটুমিনটা খুব ভালোভাবে প্রসেস করতে হয়। বিটুমিনের একটা সার্টেন টেম্পারেচার আছে, একটা সার্টেন টেম্পারেচারে বিটুমিনটাকে, আমি এই মুহূর্তে আমার এক্সাক্ট টেম্পারেচারটা মনে নাই, যেজন্য আমি তোমাকে টেম্পারেচারটা বলছি না আর কি। তো বিটুমিনের টেম্পারেচারে এটাকে মেল্টিং করে তারপরে আরেকটা টেম্পারেচারে নামিয়ে নিয়ে এসে তারপরে হচ্ছে রাস্তায় এটাকে অ্যাপ্লাই করতে হয়। হ্যাঁ, কংক্রিট তৈরি করে অ্যাপ্লাই করতে হয় রাস্তায়, কিন্তু আমরা সেটা মেনটেন করতে পারি না, কারণ আমাদের সে ব্যবস্থা নাই। আমরা কি করি, আমরা খোলা পাত্রে রাস্তার পাশে এটাকে মেল্টিং করে হাই টেম্পারেচারে এটাকে সরাসরি রাস্তায় ব্যবহার করে অ্যাপ্লাই করে দেই আর কি, যে কারণে রাস্তা ডিউরেবল, এইসব কারণে রাস্তা ডিউরেবল হয় না বিটুমিনের রাস্তা। জি স্যার। আমার কিন্তু ক্লাস শেষ, তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আমার কিন্তু রাস্তা পড়ানো শেষ, একটা বিটুমিনের রাস্তা পড়িয়েছি, একটা কংক্রিটের, সুতরাং রাস্তার ক্যাটাগরি শেষ। আর বিটুমিনের স্যার, রাস্তা, হ্যাঁ প্লিজ। স্যার ওই এক্সকাভেশনে স্যার ডেপটা যে নির্ণয় করি স্যার, ওইটা একটু বুঝাইছেন স্যার, কারণ এখানে তো স্যার আমরা যখন মাটিটা তো স্যার কাটি স্যার এই যে ইট বরাবর স্যার, একটা ইটের ইয়া পর্যন্ত স্যার, মানে লেন্থ পর্যন্ত স্যার, এটুকু না স্যার, মানে এটুকুই তো আমাদের ইয়া হওয়া উচিত না স্যার? আচ্ছা, রাস্তাটা আরেকটু উঁচু হতে পারে বা ফ্ল্যাট সলিংটা আমি হচ্ছে এই রাস্তাটা উপরের এই যে এন্ড এইজিং এর উপরের পাশটা আমি হচ্ছে রাস্তার টপের সাথে মিলিয়ে দিতে পারি, শুধু কার্পেটিংটা বাদ দিয়ে। আর বটমটা আমি নাও দিতে পারি, কিন্তু মাটিটা কাটতে হবে টোটাল ডেপথের সাথেই, বুঝতে পারছো? আমি এটা একটু উঁচুতেও দিতে পারি আর কি। এটা ফিগার একদম নিচ পর্যন্ত দেয়া আছে, কিন্তু ফিগার একদম নিচ পর্যন্ত দিলে একদম নিচ পর্যন্ত না আর কি, এটা আর কি উপরে দেওয়ার সুযোগ আছে, বুঝতে পারছো? মানে আমার কার্সারটা যদি দেখো যে এটা এই পর্যন্ত, কিন্তু মাটি কাটতে হবে টোটাল থিকনেস, যাতে এখানে টোটাল রাস্তাটা যাতে বসানো যায় এতখানি মাটিই কাটতে হবে। জি স্যার।
স্যার ডেপথের হিসাবটা যদি আরেকবার বলতেন একটু। ডেপথের হিসাব হচ্ছে নিচের যতটা তুমি দিবা এই একটা লেয়ার, টোটাল কয়টা লেয়ার? আমাদের 3টা লেয়ার। হ্যাঁ, এটা ফ্ল্যাট সলিং আর হ্যারিংবন সলিং বলতে কোনো কথা নাই। টোটাল লেয়ারের যে ডেপথ সেটাই। তুমি মাঝখানে আসো তাহলে তুমি লেয়ারটা ভালো করে বুঝতে পারবা। মাঝখানে এখানে যদি দেখো, এই একটা লেয়ার, তার উপর একটা লেয়ার, তার উপর একটা লেয়ার, 3টা লেয়ারের যোগফল, আর কিছুই না। এখানে তো শুধু 5 ইঞ্চ আর 8 ইঞ্চ এই দুটার যোগফলকে সেন্টিমিটারে নিয়ে তারপরে ওই যে 15 এর সাথে যোগ করে দিব, এটাই স্যার। এক্স্যাক্টলি। এখন তোমরা কি একটা হ্যারিংবন রাস্তার হিসাব করতে পারবা? মনে করো উপরের এই কংক্রিটের অংশটুকু নাই, শুধু ফ্ল্যাট সলিং আছে আর তার উপরে হ্যারিংবন আছে, এটার হিসাব করতে পারবা? হ্যাঁ তো বলতেছো না, নাও তো বলতেছো না। মনে হয় পারবো স্যার। পারবা, কেন পারবা না? কারণ তুমি উপরের কংক্রিট হিসাবটা বাদ দিয়ে দাও, তাহলে তো নিচের অংশটুকু তুমি পাবা। জি স্যার। বুঝতে পেরেছো? তাহলে তো শুধু এই ছকটার মতো হবে, ওই আগের অংশটা হবে না। আগের অংশটা হবে না, এই নিচের অংশ, এই যে 6 নাম্বারটাও হবে না, এই 6 নাম্বারটাও হবে না, জি স্যার। বাকিটুকু হবে। তো এখন এটা যাতে আবার যখন চাকরি করতে যাবো তখন যাতে মনে না করো যে আমি তো বিটুমিনার ইয়ার হিসাব শিখছিলাম, আমি তো হচ্ছে কার ইয়াটা তো আমি তো শিখি নাই। পারবো স্যার। ভেরি গুড। আর কে বলবে? গালিব আসো, গালিব আইডি নম্বর 15। মিস্টার গালিব আসো? জি স্যার। আচ্ছা গালিব, বলো তো আমরা এই পর্যন্ত যে এস্টিমেশন গুলো শিখেছি তারপরে কি কি এস্টিমেট আমরা করতে পারবো, কি কি কনস্ট্রাকশন এস্টিমেশন আমরা করতে পারবো? বলো তো গালিব, তুমি কি কি এস্টিমেশন করতে পারবা? আমি তো স্যার আপাতত কংক্রিটের রোড আর স্যার বিটুমিনাসের রোডের এস্টিমেশনটা করতে পারবো। কেন, আগে যেগুলো ক্লাস করেছি আমরা, আগে যেগুলো পড়েছি সেগুলো পারবা না? দুই একটা ক্লাস মিস গেছে স্যার আমার। দুই একটা ক্লাস মিস গেছে? জি স্যার। তুমি কি আজকেই ফার্স্ট ক্লাস করছো? না স্যার, এর আগেও করছি, মানে গতকালটা করি নাই আর। আচ্ছা, শান্ত আছে? শান্ত আইডি নম্বর 5, শান্ত।